হবে আপনারা জায়গা দেখেছেন তো এটা যে একটা ঘটনা ঘটেছে তা না, এটা মার্ডারাস। আরেকটা কথা বলতে চাই, প্রথম দিনে আমি অত সচেতন ছিলাম না। আমার প্রায় 25-26 জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিং এ আগুন লাগাবো। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. So we have entered, এটা ফখরুল ভাই খুব সুন্দর ভাবে বললেন যে we have not only to just react, stand together, but we have to respond. We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে সে আপনারা এখানে, আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সঙ্গে আপনারা ধন্যবাদ। শিরিন হক, আপনার 1-2 মিনিট। হ্যাঁ, এই অশুভ সময়ে সবাইকে শুভ সকাল বলছি। শুভ বুদ্ধি দেশ থেকে নির্বাসিত হয়েছে, তারপরেও আমরা কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছি। আমাদেরকে লড়তে হবে, শুধু প্রতিবাদ করলে হবে না। আমার আগে 2জন বক্তা বলে গেছেন, আমি সেটার সাথে একমত। সেদিন যা ঘটনা ঘটেছে সেটা একটা ভয়াবহ ইঙ্গিত বহন করে, কিন্তু তারপরে সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা ভয়ঙ্কর। আমি এটুকুই বলছি। প্রকৌশলী শামসুল ওয়াইস, আমরা সব পেশাজীবী মানুষকে একত্রিত করার চেষ্টা করেছি। আপনি আছেন শামসুল ওয়াইস? টিআইবি ডক্টর ইফতেখার আছেন? ইফতেখার ভাই কি পড়ে গেছে সম্ভব না। আজকে এখানে আসা ছাড়া তো উপায় নেই। আমাদের শুভদিন উদয় হলে আমরা এখানেই আসবো, আমরা সংহতি জানাবো এবং মবক্রেসি, যেটা কোনো সভ্য জগতে কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল নয়, তার বিরুদ্ধে আমরা এখানে যে এসেছি এবং এটা শুরু, এবং আমরা যেভাবেই হোক, যতভাবেই হোক, এর প্রতিরোধ করতে হবে। এবং এই ভায়োলেন্স, যার ইচ্ছা যা খুশি করবে, মৃত্যু ঘটাবে, এটা তো চলতে দেওয়া যায় না। তাই আমাদের সর্বশক্তি দিয়ে এর প্রতিরোধ করতে হবে এবং আমরা একত্রিত হয়ে তা করব, এই বিশ্বাস আমি অন্তরে রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আর্কিটেক্ট শামসুল ওয়ারেস। আমি এখন রাশেদাকে চৌধুরী, যিনি দীর্ঘদিন শিক্ষা দিয়ে কাজ করছেন। রাশেদাকে চৌধুরী, অনেকে সংহতি জ্ঞাপন করতে এসেছেন, আমরা 12টার মধ্যে শেষ করে মানববন্ধনে দাঁড়াবো। আমরা সবাই যদি 1-2 মিনিটের মধ্যে শেষ করি। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, সংহতি জানাতে এসেছি। একটা বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা আমাদের ফ্রিডম অফ স্পিচের উপরে শুধু না, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর উপরে আঘাত এসছে। ছায়ানট কেন স্ট্যান্ডার্ডাইজ করা হলো, প্রশ্নটা রাখছি বর্তমান সরকারের কাছে। এবং এই বাউল সংস্কৃতির থেকে শুরু করে আমাদের যে ধর্মীয় সংখ্যালঘু কথাটা আমি ব্যবহার করতে চাই না, ওদের উপরে কেন আক্রমণটা আসছে?
এবং এটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা তো মব সংস্কৃতিও না, এটা তো অরাজকতা। কারা করছে, কেন করছে, তাদেরকে কি চিহ্নিত করা যায় না? এই জায়গাতে আমি বলবো। এবং শুরু হয়েছিল যখন থেকে, তখন যদি শক্ত হাতে এই সরকার ব্যবস্থা নিত, আমি এটা বলে শেষ করি। শুরু হয়েছে কিন্তু গত বছরের 20-21 আগস্ট, আপনাদের খেয়াল আছে কিনা, এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঘেরাও করেছিল এবং সেখানে সরকার সেখানে মাথা নত করে মেনে নিয়েছিল 14 লক্ষ বাচ্চার ভবিষ্যৎ চিন্তা না করে 200 শিক্ষার্থী গিয়ে আন্দোলন করেছে। তারপরে দেখলাম এই মবের রাজত্ব হয়ে গেছে বাংলাদেশ, একের পরে এক রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে। এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে। প্রতিবাদ শুধু না, প্রতিরোধ করবো আমরা। আমরা বৃহত্তর নাগরিক সমাজের একজন হিসেবে বলবো, আমরা আছি আপনাদের সাথে, সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে হবে। অনেক ধন্যবাদ। ডক্টর ইফতেখারুজ্জামান। আমি বারবারই 1-2 মিনিট বলবো, মাফ করবে না। সম্প্রতি জানানোর উদ্দেশ্য, তবে আমি যে কথাটি বলবো সেটি না বলে পারছি না এখানে। রাশেদ আপা যেটা বললেন যে 21 আগস্ট, আসলে তার আগে ডিসিশন হয়েছে। আমরা যে কথা বলে এখানে বলার যে বিষয়টা নিয়ে, যে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ কোথায় সৃষ্টি হয়েছে, আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কেন্দ্রস্থলে মবতন্ত্র শুরু হয়েছে। সচিবালয়ের অভ্যন্তরে ব্যবক্রেসি হয়েছে এবং সেটা দিয়ে শুরু দখলবাজি, দলবাজি আমাদের সচিবালয়ের অভ্যন্তরে হয়েছে। আমি বিস্তারিত বলার সময় নেই। আমি এটি মনে করি যে রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে যে দুটি উপাদান আমরা দেখেছি, যে মবতন্ত্র আজকে প্যানরাজ ব্যবসার মতো বিকশিত হয়েছে, সেটার পেছনের শক্তি প্রথম থেকে ছিল আমাদের আমলাতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্রবিন্দু যারা উপস্থিত থাকবে, এবং তার পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা প্রতিষ্ঠিত, তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে দেওয়া হয়েছে। সময় নেই বিস্তারিত যাওয়া। আমি শুধু আরেকটি কথা বলে শেষ করি, আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই ব্যর্থতা আপনারা আমাদের সকলেই, আমাদের পুরো দেশবাসী তাই এটা প্রতিহত করা, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু মূল দায়িত্ব সরকারের। আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তা প্রশ্ন, জাতীয় নিরাপত্তা প্রশ্ন। অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, পুরো স্বাধীনতা, যে পুরো সকল ক্ষেত্র আছে, পুরো কাঠামো সম্মুখীন নিরাপত্তা ক্ষেত্রে মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? সেই যন্ত্রটা কোথায়? আমাদের বাংলাদেশে জাতীয় নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত অনেকগুলো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ আছে। প্রধান উপদেষ্টার কার্যালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, আইন প্রক্রিয়া সংস্থা আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, আছে সেনাবাহিনী, তার সাথে সংশ্লিষ্ট শক্তিবর্গ। সবচেয়ে সারপ্রাইজিং হলো সবকিছু ছাপিয়ে আবার আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান বা ক্ষমতার কেন্দ্র দেখলাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই যে কাঠামো, এর মধ্যে কে দায়িত্বে আছে, কার সমন্বয়ে কি চলছে? এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছে? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? তারা কোনো কৌশল ভেবেছে প্রতিরোধ করা, প্রতিকার করা? তারা কি আসলে সাইলোর মতো কাজ করছে, নাকি কিছুই করছে না, অন্তর্দ্বন্দ্বে লিপ্ত? আমি জেনে শুনে বলছি, এই প্রশ্নের জবাব সরকার। তারা হলে আমরা আসলে সত্যিকার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা শুধু দেশের বাইরে থেকে শত্রুর আক্রমণ নয়, যদিও এক্ষেত্রে কিন্তু দেশের বাইরের শত্রুর ইন্ধন কোন অবস্থায় অবমূল্যায়ন করার সুযোগ নেই। কিন্তু আজকে দেশের ভিতরের মানুষের সেই জায়গায় সরকার কি করছে, এই প্রশ্ন হয়।